আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে টিআর একাডেমিতে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব স্কেলার গুণন নিয়ে। তো ভেক্টর রাশির আমরা দুই ধরনের গুণন করে থাকি। একটা হলো কি স্কেলার গুণ, মানে দুটো ভেক্টর রাশিকে গুণ করলে একটা শুধুমাত্র স্কেলার রাশি পাওয়া যাবে, এই গুণফলটাকে কি বলা হয় আমাদের স্কেলার গুণন। আর একটা আছে কি ভেক্টর গুণন বা ক্রস গুণন। তো স্কেলার গুণন কে আমরা আরেক নাম বলতে পারি কি ডট গুণফল। তো প্রথমে আমরা জেনি যে স্কেলার গুণন আমাদের বাস্তব জীবনে কি কি কাজে লাগে। আমি যদি বাস্তব জীবনে কি কাজে লাগে এই জিনিসটা শিখে এটাই যদি আমি না জানি, তাহলে আমি এই অ্যাপ্লিকেশনটা কেন পড়বো? তো এটা অনেকের প্রশ্ন আসতে পারে। তো আমরা প্রথমে আলোচনা করব যে বাস্তব জীবনে স্কেলার গুণফলের কি ধরনের কাজে লাগে। তুমি মনে করো যে তুমি একটা কাজ করতে চাও, কোনো ধরনের একটা কাজ করতে চাও। তোমাকে কাজ করতে হলে কি বল এবং সরণ দুইটা লাগবে না? বল এবং সরণের ডট গুণফলটাকে কি বলা হয়? কাজ বলা হয়, রাইট? তাহলে বল আর সরণ গুণ করতে হলে কি গুণ করতে হচ্ছে? ডট গুণফল। তাহলে কি স্কেলার গুণন কেন করতে হয়? তাহলে আমরা একটা পয়েন্ট পাচ্ছি কি কাজ বের করার জন্য আমাদেরকে অবশ্যই স্কেলার গুণন করতে হবে। তারপরে আসো যে আমরা স্কেলার গুণনের মাধ্যমে দুটো ভেক্টর রাশির মধ্যবর্তী যে কোণ আছে সেই কোণের মানটা কি করতে পারবো? আমরা বের করতে পারবো। বিশেষ করে cos থিটার মানটা আমরা বের করতে পারবো। যদি আমরা দুটো ভেক্টর রাশির ডট গুণফল করি তাহলে এদের cos থিটার মান কত এটা আমরা বের করতে পারবো। রাশির সাহায্যে আমরা দুটি বস্তুর উপাংশ বের করতে পারবো। আমরা নদীর অঙ্কতে আমরা কি পড়েছিলাম? উপাংশ পড়েছিলাম, রাইট? তো এই উপাংশ কিভাবে বের করে তা আমরা স্কেলার রাশির গুণফল করলে আমরা দুটো বস্তুর উপাংশ বের করতে পারবো। তার সাথে আর একটা জিনিস করতে পারি যে একটা ভেক্টর রাশি অপর ভেক্টরের উপর লম্ব কিনা এটা দেখার জন্য আমাদেরকে কি করতে হবে? স্কেলার গুণন করতে হবে। কারণ স্কেলার গুণন করলে কি হবে? দুটো ভেক্টর রাশি কখন লম্ব হবে? যখন ডট গুণফলের মান 0 হবে তখনই দুটো ভেক্টর রাশি পরস্পরের উপর লম্ব হবে। তো আমরা চলো প্রথমে আগে স্কেলার গুণন কাকে বলে, কিভাবে আসলো, এর চিত্রটা কি হবে, এগুলো না আমরা প্রথমে আগে আলোচনা করি। প্রথমে স্কেলার গুণন বা ইংরেজি বলতে পারো স্কেলার প্রোডাক্ট, অথবা তুমি আরেকটা কথা বলতে পারো ডট প্রোডাক্ট। তো প্রথমে আমরা জেনে নিই যে স্কেলার গুণন কাকে বলে। তো স্কেলার গুণন কাকে বলে তা আমরা প্রথমে জানি। দুটি ভেক্টর রাশির গুণফল যদি একটি স্কেলার রাশি হয়, মানে কি তুমি দুটো ভেক্টর রাশি গুণ করতেছো, তাতে কি পাচ্ছ? তুমি একটা মাত্র মান পাচ্ছ, নির্দিষ্ট কোন দিকে যাচ্ছে তা তুমি পাচ্ছ না। এই মনে করো যে থিটার মানটা কোন দিকে যায়, মানে কি সে পূর্ব পশ্চিমে যায় বা উত্তর দক্ষিণে যায়, তো এগুলোর মান যদি তুমি নির্দিষ্ট ভাবে কোনো রাশিতে না বলা থাকে বা তুমি দুটো রাশি গুণ করে যদি ওই মানটা না পেয়ে থাকো, মানে কি দিক যদি উল্লেখ না করা থাকে ওই রাশির, তাহলে কি তুমি বলবা কি সে রাশির গুণফলটা কি বলবা? স্কেলার রাশি। ভেক্টর গুণ করলে কিন্তু তুমি দেখলে যে এর কোনো দিক পাওনি কিন্তু তুমি মান পেয়েছো, তাহলে এই ধরনের গুণফলটাকে কি বলবো আমরা? স্কেলার গুণন না? তাহলে তুমি দেখো যে স্কেলার রাশি কি ছিল? স্কেলার রাশিতে কি ছিল? যে রাশি শুধুমাত্র মান আছে কিন্তু দিক নেই, এই রাশিকে কি বলা? স্কেলার রাশি না? তাহলে ওখান থেকে কি দেখো যে ওখানে কি ছিল? মান ছিল কিন্তু দিকটা উল্লেখ ছিল না। তাহলে দুটো ভেক্টর রাশি যদি গুণ করে তার হচ্ছে কি আমি যদি শুধুমাত্র মান পেয়ে থাকি, তার যদি নির্দিষ্ট কোনো দিক না পাই, তাহলে এই গুণফলকে কি আমরা স্কেলার গুণন বলবো। তো আমরা চলো আগে চিত্রের মাধ্যমে স্কেলার গুণফলটাকে ব্যাখ্যা করি। তো মনে করো ও এ, ঠিক আছে? ও এ একটা রাশি, ঠিক আছে? একে আমরা এ ভেক্টর দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে? আর এটা হচ্ছে কি ও বি, এটাকে আমরা বি ভেক্টর দ্বারা প্রকাশ করলাম। এর মধ্যবর্তী কোণ হচ্ছে কি আলফা। তাহলে দেখো আমরা স্কেলার গুণন কি করব? স্কেলার গুণ করব এ ডট বি। এ ডট বি করলে আমাদের স্কেলার গুণফলের সূত্র অনুযায়ী আসবে এ ভেক্টরের মডুলাস মান বি ভেক্টরের মডুলাস মান ইনটু cos আলফা। এটা কি আমাদের স্কেলার গুণফলের সূত্র, ঠিক আছে? লগ অফ স্কেলার
প্রোডাক্ট। ঠিক আছে, তো এটা হচ্ছে কি আমাদের ল অফ স্কেলার প্রোডাক্ট। তো আমরা এখান থেকে দেখো লম্ব কিভাবে হয়, দেখো তো আমরা এখান থেকে উপাংশ বের করতে পারি কিনা। এই বরাবর যদি আমি একটা লম্ব কল্পনা করে ফেলি, এটা কি আমাদের 90 ডিগ্রি, রাইট? তাহলে দেখো আমাদের এই অংশে আমাদের লম্ব উপাংশ কি হবে। তোমরা যদি আমাদের নদী নৌকার বিষয়ক টপিকটা যদি না দেখে থাকো, তাহলে আমরা ওখান থেকে তোমরা আগে লম্ব উপাংশটা কি জিনিস সেখান থেকে তোমরা একটু দেখে তারপর এখানে আসবে, তাহলে কিন্তু এখানে কিছু বুঝতে পারবে না। দেখো আমরা লম্ব উপাংশ আমরা করতেছি, ঠিক আছে? তাহলে এই অংশটুকু লম্ব উপাংশ কি, বি কস আলফা। আর এই অংশটা যদি আমাদের মনে করো লম্ব হয়, এটা যদি আমাদের ভূমি হয়, তাহলে এই অংশে কি আমাদের লম্ব উপাংশ কি, এ কস আলফা। তাহলে দেখো আমাদের এই দুটো অংশে কি পেলাম, আমরা লম্ব উপাংশ পেয়ে গেলাম, লম্ব উপাংশ পেয়ে গেলাম দুটো অংশ। ঠিক আছে, তো আমরা আছি যে স্কেলার গুণফলের কিছু নিয়ম আছে, নিয়মাবলী না শিখে কিন্তু আমরা স্কেলার গুণফল করতে পারবো না। প্রথম নিয়ম আছে যে আমাদের নিয়ম নম্বর 1, এ ডট ভিউ করা যাবে ইকুয়াল টু যা হবে বি ডট এর মানও তাই হবে। ঠিক আছে, তারপর দেখো 2 নম্বর একটা ইয়া আছে যে হলো কি আমাদের স্কেলার গুণফল করতেছি, তাই না? তাহলে দুটো ভেক্টর রাশি যখন গুণ করব, ভেক্টর রাশিতে কি 3টা অ্যাক্সিস থাকে না, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। যখন দুটো মানে ভেক্টর রাশি গুণ করব, তখন আই আই গুণ হবে, জে জে গুণ হবে, কে কে গুণ হবে, আই কে গুণ হবে, জে কে গুণ হবে, কে আই গুণ হবে, এরকম তো হবে। ঠিক আছে না? এগুলোর তো একটা ভ্যালু বলে দিয়েছে বিজ্ঞানীরা, বা যারা ফিজিক্স নিয়ে গবেষণা করে তারা একটা ভ্যালু নির্ধারণ করে দিয়েছে। দেখো যে আই ডট আই ইকুয়াল টু জে ডট জে ইকুয়াল টু কে ডট কে ইকুয়াল টু 1। মানে কি আই ডট আই করলে কি হবে, 1 হবে। জে ডট জে করলে কি 1 হবে। কে ডট কে করলে কি হবে, 1 হবে। আর আরেকটা আছে কি যে আই ডট জে করলা, অথবা তুমি করলা জে ডট আই, অথবা জে ডট তুমি কে করেছো, অথবা কে ডট জে করেছো, অথবা কে ডট আই করেছো, অথবা আই ডট কে করেছো, এগুলো সবগুলোর মান কি হবে কি 0। ঠিক আছে, আমরা যদি এ ডট বি ইকুয়াল টু, এটা তো আমরা জানি তাই না, কস আলফা, যদি ধরে নাও যে এই আলফার মানটা 0 ডিগ্রি হয়, তখন কি হবে, তখন দেখো কি হয়, এ ডট বি এর মডুলাস মান, বি এর মডুলাস মান কস 0 ডিগ্রি। এখান থেকে আমরা কত পাচ্ছি, এ ডট বি ইকুয়াল টু, দেখো তাহলে কি, দেখো এই মানটা পেলাম। এই শর্তের জন্য কি হবে, এ ও বি পরস্পরের সমান্তরাল হবে। ঠিক আছে, যদি কজ আলফা মান যদি 1 হয় বা আলফার মান যদি 0 ডিগ্রি হয়, তাহলে কি হবে, এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পরের সমান্তরাল হবে। যদি আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, তখন এ ডট বি ইকুয়াল টু এ ভেক্টরের মডুলাস মান, বি ভেক্টরের মডুলাস মান cos 90 ডিগ্রি। এই cos 90 ডিগ্রি মান কত, 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এ ডট বি। তাহলে এটা যদি এ ডট বি হয়, তাহলে কি এ ভেক্টর বি ভেক্টরের উপর কি হবে, লম্ব হবে। এ ভেক্টর কি হবে, বি ভেক্টরের উপর লম্ব হবে। যদি আলফার মান 180 ডিগ্রি হতো, তখন কি হতো, আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি, তখন এ ডট বি ইকুয়াল টু এ ভেক্টরের মডুলাস মান, বি ভেক্টরের মডুলাস মান cos 180 ডিগ্রি। ঠিক আছে, 180 ডিগ্রি মানে কত, -1। তাহলে কি হচ্ছে
সামনে একটা মাইনাস চিহ্ন, অথবা মাইনাস চিহ্নকে আমরা অন্য কালার দিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো এ আর বি যখন জিরো দিক, মানে এ আর বি কখন সমান্তরাল ছিল, যখন জিরো দিক দিছিল, ঠিক আছে। এখানে সমান্তরাল কিন্তু কি বিপরীতমুখী, এ ও বি পরস্পরের সমান্তরাল। ভেক্টর বি ভেক্টরের উপর লম্ব অভিক্ষেপ হলে কি সূত্র হবে, বি ভেক্টর এ ভেক্টরের উপর লম্ব অভিক্ষেপ হলে কি সূত্র হবে, আমরা একটু আলোচনা করব। আমরা কিন্তু চিত্রে একটু আগে দেখাইছি যে এ ভেক্টর এবং বি ভেক্টরের লম্ব অভিক্ষেপের মান কত। তারপর আমরা আবার চিত্র আগায় ফেলতেছি, ঠিক আছে। এটা মনে করো এ ভেক্টর, এটা বি ভেক্টর, মধ্যবর্তী কোণ আলফা। তাহলে এ ভেক্টর এর উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ। লম্ব অভিক্ষেপ মানে কি, এ ভেক্টরের উপর কি বি ভেক্টরটা লম্ব, ঠিক আছে। এ ভেক্টরের উপর যদি বি ভেক্টর লম্ব হয়ে থাকে, তাহলে এর অভিক্ষেপের মানটা কত হবে সেটা আমরা বের করব। আমরা ডট গুণফল কি জানি, cos আলফা। তো আমরা এই মডুলাস মানকে আমরা এতবার মডুলাস না লিখে আমি এখানে ইকুয়াল টু লিখে দিলাম a, আর এটা ইকুয়াল টু আমরা লিখে দিলাম b, ঠিক আছে। তো আমরা এবার দেখো যে a ভেক্টরের উপর যখন b ভেক্টর লম্ব অভিক্ষেপ করতেছি, তখন কি এটুকু ইকুয়াল টু কি লিখতেছি b cos আলফা, রাইট। তাহলে কি b cos আলফা ইকুয়াল টু কত হয়, a ডট b ডিভাইডেড কি a, ঠিক আছে। তাহলে কি হলো কি আমাদের এটা এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ। যদি বলা হতো বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ, ঠিক আছে, তাহলে আমরা কি লিখব যে এ cos আলফা ইকুয়াল টু এ ডট বি ভেক্টর ডিভাইডেড বি ভেক্টর এর মডুলাস মান, বা এটা বি ভেক্টরের মডুলাস মান, অথবা তুমি বি লিখতে পারো, কারণ হচ্ছে মডুলাস মানকে আমরা বি দ্বারা প্রকাশ করেছি এখানে। এবার আমরা অঙ্ক করব। আমরা এখানে যেগুলো অঙ্ক করব এগুলো কোনো না কোনো একটা সময় আমাদের রুয়েট, বুয়েট, কুয়েট অথবা বিভিন্ন ইউনিভার্সিটি পরীক্ষায় এসেছে। তো তোমরা এই অঙ্কগুলো অত্যন্ত মনোযোগের সাথে করবে এবং বাসায় বারবার প্র্যাকটিস করবে। আশা করি তোমরা হচ্ছে কি ইন্টার লেভেলে যতগুলো ট্রাম পরীক্ষা আছে অথবা তোমার অ্যাডমিশনে যতগুলো পরীক্ষা থাকবে, তুমি মোটামুটি সবগুলোতে কমন পাবে। অঙ্কতে দেখো এ ভেক্টর একটা দেওয়া আছে, বি ভেক্টর একটা দেওয়া আছে। বলা হয়েছে যদি এ ভেক্টর বি ভেক্টরের উপর লম্ব হয় তাহলে এম এর মান নির্ণয় করে। আমরা স্কেলার গুণফল থেকে কি জানি যে এ ভেক্টর বি ভেক্টরের উপর যখন লম্ব হবে এর মধ্যবর্তী কোণ কত হবে, cos আলফা 90 ডিগ্রি হবে। আলফা ইকুয়াল টু কত হবে, 90 ডিগ্রি, ঠিক আছে। cos আলফার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে এই অংশটুকু কি পুরোটাই জিরো হয়ে যাবে না, এটা পুরোটাই জিরো। তাহলে কি a ডট b ইকুয়াল টু জিরো। তো আমরা একটা ইম্পর্টেন্ট একটা জিনিস করব, কিন্তু এটা তোমাদেরকে খাতায় লিখতে হবে না। তুমি যখন এক্সাম হলে পরীক্ষা দিবা, তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমরা এখন ড্রাইভ করব, যা তোমাদেরকে এক্সাম হলে লিখতে হবে না, কিন্তু তোমাদেরকে বোঝা অত্যন্ত জরুরি। যেহেতু তোমরা একবারে নতুন, তো তাহলে তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে। দেখো তুমি ধরে নাও যে a ইকুয়াল টু, অথবা এখানে a না ধরে আমরা ধরি p ভেক্টর ইকুয়াল টু px i ক্যাপ py j ক্যাপ pz k ক্যাপ, ঠিক আছে। আর q ভেক্টর ইকুয়াল টু তুমি ধরে নাও qx i ক্যাপ qy j ক্যাপ qz k ক্যাপ। এটা যখন তুমি ডট গুণফল করবা, তো তুমি দেখো ডট গুণফল করলে কি হবে, এই পুরো রাশি দেখি এই পুরোটাকে গুণ করব না আমরা, তাহলে কি আমরা px qx i ক্যাপ প্লাস px qy i ক্যাপ j ক্যাপ প্লাস px qz i ক্যাপ ডট k ক্যাপ প্লাস, এবার py দেখি এই পুরোটাকে গুণ হবে না, py qx j ক্যাপ i ক্যাপ
প্লাস পি ওয়াই কিউ ওয়াই জে ক্যাপ ডট জে ক্যাপ পি ওয়াই ইন্টু কিউ জেড জে ক্যাপ ডট কে ক্যাপ প্লাস এই কিউ পি জেড দেখি পুরাটাকে গুণ হবে না, পি জেড কে পি জেড ইন্টু কিউ এক্স কে ক্যাপ ডট আই ক্যাপ প্লাস পি জেড কিউ ওয়াই কে ক্যাপ ডট জে ক্যাপ প্লাস কিউ জেড পি জেড কে ক্যাপ ডট কে ক্যাপ। আচ্ছা, আমরা জানতাম একটু আগে যে আই ক্যাপ ডট আই ক্যাপ ইকুয়াল টু জে ক্যাপ ডট জে ক্যাপ ইকুয়াল টু কে ক্যাপ ডট কে ক্যাপ ইকুয়াল টু 1, আর বাকি যেগুলো ছিল সবগুলো কি ছিল 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি, এখান থেকে আমরা লিখতে পারি যে পি ডট কিউ হলে কি পাচ্ছি আমরা, এটা আই ক্যাপ আর আই ক্যাপ গুণ করলে 1 হবে এখানে, এটা তো 0, এটা তো 0, এটাও 0, এটাও 0, এটা 1, এটা 0, এটা 0, এটা 0, এটা 1। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে লিখি পি এক্স কিউ এক্স প্লাস পি ওয়াই কিউ ওয়াই প্লাস পি জেড কিউ জেড। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি ডট গুণফল করলে এ মান। তাহলে তুমি দেখো এই মানটা থেকে কি করবো, আমরা এভাবে ডট গুণফল করব। তো পরীক্ষা হলে তোমাকে এত কিছু লিখতে হবে না। তুমি পরীক্ষা হলে কিভাবে লিখবে, তুমি পরীক্ষা হলে নরমাল ভাবে লিখবে যে আমরা জানি স্কেলার গুণফল ইকুয়াল টু, মনে করো স্কেলার গুণন ইকুয়াল টু জানি এ ডট বি ইকুয়াল টু এ ভেক্টরের মডুলাস মান বি ভেক্টরের মডুলাস মান কজ আলফা। আলফার মান যদি যেহেতু এ বি পরস্পরের উপর লম্ব, তাহলে কি আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি, অতএব এ ডট বি ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে আমরা ডট গুণফল করব। তাহলে আমরা একটু আগে তাহলে কি এটা যদি এ এক্স হয়, এটা যদি বি এক্স হয়, তাহলে এটা ডট গুণফল করতে হবে, রাইট? তাহলে কি দেখো যে 2.1 মাইনাস 2.1 এই দুটা একসাথে গুণ হবে, তারপর কি যে যে গুণ হবে, তাহলে কি -3 গুণ -m, তাহলে কত হচ্ছে +3m, -5 গুণ হচ্ছে কি +4, তাহলে হচ্ছে কত -20 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কত পাচ্ছি আমরা 3m -18 ইকুয়াল টু 0, m ইকুয়াল টু আমরা কত পাই 6। এটা তুমি পরীক্ষা হলে অ্যান্সার লিখে দেবা। যদি এই দুটো ভেক্টর পরস্পর উপর লম্ব হয়, তাহলে m ইকুয়াল টু আমাদের 6। তো আমরা দেখো এই অঙ্ক করব, এই অঙ্কতে a ভেক্টর এবং b ভেক্টরের মান দেওয়া আছে, a এর উপর b এর লম্ব অভিক্ষেপ এবং b এর উপর a এর লম্ব অভিক্ষেপ নির্ণয় করতে হবে। তো আমরা লম্ব অভিক্ষেপের সূত্র একটু আগে করলাম, এই নাম্বার অঙ্ক করব আমরা যে a এর উপর b এর লম্ব অভিক্ষেপ। ঠিক আছে, তো আমরা সূত্র পড়েছি কি b cos আলফা ইকুয়াল টু কি জানি a ভেক্টর আর ডট b ভেক্টর ভেক্টরের মডুলাস মান। আর বি করলে কি হবে, আই আই গুণ হবে, যে যে গুণ হবে, কে কে গুণ হবে। তাহলে আই আই যদি গুণ করি তাহলে কত হচ্ছে 6, যে যে গুণ করলে কত হচ্ছে আমাদের 24, আর কে কে গুণ করলে কত হচ্ছে আমাদের 20, আর নিচে এ ভেক্টরের মডুলাস মান √ 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 5 এর উপর স্কয়ার। তাহলে আমাদের এখান থেকে কত আসতেছে মাইনাস, ক্যালকুলেট করলে 38 ডিভাইডেড √45। তাহলে এটা হলো কি আমাদের এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ। যদি 2 নম্বর অঙ্ক কথা বলি আমরা যে বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব বিক্ষেপ, বি নাম্বার বি ভেক্টরের উপর এ এর লম্ব অভিক্ষেপ। ঠিক আছে, তো আমরা লম্ব অভিক্ষেপ বের করবো। তাহলে কি a cos আলফা ইকুয়াল টু ডিভাইডেড a ডট b আর বি ভেক্টরের মডুলাস মান। তাহলে a ডট b এর মান আমরা একটু আগে পেয়েছি কত, মাইনাস
কত পেয়েছি, মাইনাস 38 ডিভাইডেড রুট ওভার বি ভেক্টরের মডুলাস মান কত, 3 হোল স্কয়ার 6 হোল স্কয়ার প্লাস 12 হোল স্কয়ার, তাহলে মাইনাস 38 ডিভাইডেড 61 অ্যান্সার। তাহলে হচ্ছে কি আমাদের হয়ে গেল এ ভেক্টর আর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ রিলেটেড অঙ্ক। এবার দেখো পরের অঙ্কতে কি বলেছে, পি এবং কিউ ভেক্টর দেওয়া আছে, স্কেলার গুণন করে আলফা মান নির্ণয় করতে হবে। খুব সোজা অঙ্ক, যে পি ডট কিউ ইকুয়াল টু পি ভেক্টর মডুলাস মান কিউ ভেক্টরের মডুলাস মান কস আলফা, তাহলে কস আলফা ইকুয়াল টু কত, আমরা পি ডট কিউ ডিভাইডেড পি ভেক্টরের মডুলাস মান কিউ ভেক্টরের মডুলাস মান। তাহলে আমরা এখানে পি ডট কিউ করলে কত পাই, আই আই গুণ হবে 2 প্লাস 8 মাইনাস 15, ঠিক আছে। আর এটা যদি আমরা মডুলাস মান বের করি তাহলে হচ্ছে কি 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার ডট ওভার 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে কি মাইনাস 5 রুট 45 ইন্টু রুট 14। তাহলে আমরা যদি কস ইনভার্স করি, একটা লাইন যদি আমরা মুছে দিই, তাহলে হচ্ছে কি আলফা ইকুয়াল টু কস ইনভার্স রুট মাইনাস 5 বাই রুট 14 ইন্টু 15, অতএব হচ্ছে কি আমরা আলফা ইকুয়াল টু কত পাই, আলফা ইকুয়াল টু পাই হচ্ছে কি আমাদের 101.49 ডিগ্রি অ্যান্সার। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তো আমাদের পরবর্তী যে ভিডিওটা আসবে সেটা হবে কি আমাদের ক্রস গুণফলের উপর। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে ফেলো, এবং আমরা নিত্য নতুন আপডেটের জন্য সবসময় আমাদের পাশে থাকো।